ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো কি কনসেপ্টস ইন সোশিওলজি। দ্যাট মিন্স আজকের টপিকে আমরা দেখার চেষ্টা করব যে সমাজবিজ্ঞান পড়তে হলে বা সমাজবিজ্ঞান সাবজেক্টে কি কনসেপ্টগুলো কোনগুলো। অর্থাৎ আজকের টপিকে মূলত দেখা হবে যে পুরো সমাজবিজ্ঞান কোর্সে কোন কোন টপিকগুলো বা কোন কোন কনসেপ্টগুলো নিয়ে বেসিক্যালি আলোচনা করা হয়। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কতগুলো কনসেপ্ট আমরা মেনশন করেছি, যে এই টপিকগুলো বা কনসেপ্টগুলো মূলত হচ্ছে কি কনসেপ্ট ইন সোশিওলজি। তো এখন এই কনসেপ্টগুলো আসলে কোনো কোশ্চেন নয় বা কোনো আইডিওলজি নয়, এগুলো হচ্ছে মূলত আমাদের সমাজবিজ্ঞান বুঝতে সাহায্য করবে। অর্থাৎ আমরা পুরো কোর্স জুড়ে যে সমাজবিজ্ঞানের বিভিন্ন কনসেপ্টগুলো বা টপিক নিয়ে আলোচনা করব, সেই টপিকগুলো বুঝতে আমাদেরকে এই কনসেপ্টগুলো সাহায্য করবে। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রথমে আমরা পড়ব সোসাইটি, দেন কালচার, দেন স্ট্যাটাস, ইনস্টিটিউশন, সোশ্যালাইজেশন, ইনইকুয়ালিটি, স্ট্র্যাটিফিকেশন, রেস, মোবিলিটি, এথনিসিটি, গ্লোবালাইজেশন, আরবানাইজেশন ইত্যাদি কনসেপ্ট আমরা আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। কি কনসেপ্টস ইন সোশিওলজি। তোমরা দেখতে পাচ্ছ যে কি কনসেপ্টের মধ্যে সবার আগে যেটা তোমাদেরকে জানতে হবে সেটা হলো সোসাইটি। যেহেতু আমরা সমাজবিজ্ঞান নিয়ে আলোচনা করছি, তাহলে আমাদেরকে সবার আগে জানতে হবে যে সমাজ কি বা সমাজ কাকে বলে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে হিউম্যানলি ক্রিয়েটেড অর্গানাইজেশন, অর্থাৎ সমাজ হচ্ছে মানব সৃষ্ট একটা প্রতিষ্ঠান। আর সেকেন্ড ক্রাইটেরিয়া হলো এ সিস্টেম দ্যাট কানেক্টস ইন্ডিভিজুয়াল, অর্থাৎ যেই পদ্ধতির মাধ্যমে প্রত্যেকটা ব্যক্তি একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকে। ঠিক আছে, তাহলে সমাজের দুইটা প্রধান আমরা বৈশিষ্ট্য দেখতে পাই। একটা হলো হিউম্যানলি ক্রিয়েটেড অর্গানাইজেশন, আরেকটা হলো এ সিস্টেম দ্যাট কানেক্টস ইন্ডিভিজুয়াল। অর্থাৎ প্রথমত যেই অর্গানাইজেশনটা মানব সৃষ্ট, সেটা হচ্ছে সমাজের প্রথম বৈশিষ্ট্য। সেকেন্ড বৈশিষ্ট্য হলো যেই পদ্ধতি বা যেই অর্গানাইজেশনের মাধ্যমে সমাজে প্রত্যেকটা মানুষ একজন একজনের সাথে কানেক্টেড থাকে, সেটাকে আমরা বলছি সমাজ। ঠিক আছে, তাহলে প্রথম কনসেপ্ট আমরা জেনে নিলাম যে সমাজ কাকে বলে। সেকেন্ড কনসেপ্ট হলো কালচার। কালচার কাকে বলে? এখন তোমরা খেয়াল করে দেখবা যে আমরা মাঝে মধ্যে কথায় কথায় বলি যে ওই দেশের কালচার ভালো না, বা ওই দেশের কালচারটা খুবই খারাপ, অথবা কোনো অঞ্চলের কথা যদি আমরা বলি, মাঝে মধ্যে আমরা হেয় করি বলি, আবার মাঝে মধ্যে প্রশংসা করি বলি। যেমন আমরা মাঝে মধ্যে বলি যে উত্তরবঙ্গের লোক অনেক সহজ সরল হয়ে থাকে, আবার কুমিল্লা নোয়াখালীর লোক অনেক চালাক হয়ে থাকে। তো এইগুলো আমরা বলে থাকি বিভিন্ন কালচারের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তাহলে কালচারটা কি? কালচারটা হলো সেট অফ ট্র্যাডিশনস, রুলস, সিম্বলস, অর্থাৎ যেখানে কতগুলো ট্র্যাডিশন থাকবে, কতগুলো রুলস থাকবে, কতগুলো সিম্বল থাকবে, এই সবগুলো একত্রিত করে যেই পদ্ধতিটা বা যেই সিস্টেমটা গ্রো করে, সেটাকে আমরা বলছি কালচার। কালচারের আরেকটা বৈশিষ্ট্য হলো ওয়ে অফ লাইফ, অর্থাৎ আমরা লাইফ স্টাইলে বা আমাদের জীবন ধারণের জন্য আমরা যা যা ব্যবহার করি, সেটাকে আমরা বলছি কালচার। ফর এক্সাম্পল, আমাদের ভাষা, ল্যাঙ্গুয়েজ, তোমরা খেয়াল করে দেখবা পৃথিবীতে প্রত্যেকটা দেশেই কিন্তু বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ বা ভাষা আছে, আবার প্রত্যেকটা ভাষারই কিছু কিছু উপভাষা আছে। যেমন আমাদের বাংলাদেশের প্রধান ভাষা হলো বাংলা, কিন্তু এই বাংলার মধ্যেও কিন্তু আবার অনেক উপভাষা আছে। যেমন চট্টগ্রামের লোকজন এক এক
একভাবে এক টোনে কথা বলে, আবার কুমিল্লার লোকজন এক টোনে কথা বলে। আবার তুমি যখন উত্তরবঙ্গে যাবো, রংপুর, দিনাজপুর, তাদের কথার ধরন কিন্তু আলাদা। তাহলে দেখতে পাচ্ছ যে একটা ভাষাই বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে বলা হয়ে থাকে। তাহলে এই হচ্ছে কালচারাল, এগুলোকে বলা হয় কালচারাল ভ্যারিয়েশন, অর্থাৎ এক এক দেশে এক এক সমাজে কালচারটা ভ্যারি করে। ঠিক আছে, তো আমি আরেকটা উদাহরণ দেই, সেটা হলো আমি প্রত্যেকটা ক্লাসের আগে কিন্তু তোমাদেরকে সালাম দিই, রাইট? এখন অনেকে মনে করে যে এটা হচ্ছে মুসলিম কালচার বা ইসলামিক কালচার। অ্যাকচুয়ালি তা নয়। সালামের অর্থ কি? সালামের অর্থ হলো কারো শান্তি কামনা করা। মনে করো আমি সালামটা ইংলিশে দিলাম, মে পিস বি আপন ইউ, ঠিক আছে? তাহলে এটা কি ইংলিশ কালচার হয়ে যাবে? না, এটা হচ্ছে এক ধরনের কালচার। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাই যে এক এক ধরনের এক এক সমাজে এক এক ধরনের কালচার প্র্যাকটিস করা হয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে সেকেন্ড কনসেপ্ট, কালচার। তা আজকে আমরা মূলত যে টপিকটা নিয়ে আলোচনা করছি, কি কনসেপ্ট ইন সোশিওলজি, অ্যাকচুয়ালি প্রত্যেকটা কনসেপ্ট তোমাকে পরবর্তীতে সমাজবিজ্ঞান ভালোভাবে বুঝতে সাহায্য করবে। এই জন্যই আমরা আজকের এই টপিকটা আলোচনা করছি। নেক্সট যেই কনসেপ্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো স্ট্যাটাস। এখন আমরা কথায় কথায় মাঝে মধ্যে কিন্তু বলি যে ওর স্ট্যাটাস অনেক উঁচুতে, ও অনেক স্ট্যাটাস ওলা লোক, ইত্যাদি ইত্যাদি। স্ট্যাটাসটা কি? অ্যাকচুয়ালি স্ট্যাটাস হচ্ছে মানুষের পজিশন অর হায়ারার্কি। আবার এই স্ট্যাটাসটা ডিপেন্ড করে বিভিন্ন ফ্যাক্টরের উপর। যেমন কেউ যদি অনেক শিক্ষিত হয়, মনে করো কেউ অনেক পড়াশোনা করেছে, পিএইচডি ডিগ্রি অর্জন করেছে, বা অনেক ইউনিভার্সিটি ডিগ্রি অর্জন করেছে, বা বাহির থেকে পড়াশোনা করে এসেছে, তখন তাকে আমরা সমাজ তাকে এক ধরনের একভাবে বিচার করে থাকে। যেমন তাকে বলে থাকে সে অনেক পড়াশোনাওয়ালা লোক, অনেক জ্ঞানী জ্ঞানী লোক, ইত্যাদি ইত্যাদি। তো এই পজিশনটা ম্যাটার করে বা ডিপেন্ড করে তার এইখানে এডুকেশনের উপর। আবার অনেক ক্ষেত্রে টাকা পয়সা বা ওয়েলথ এর উপরও স্ট্যাটাস নির্ভর করে। যেমন কারো যদি অনেক টাকার মালিক হয়, কেউ যদি বিলিয়নিয়ার হয়, তখন আমরা বা আমাদের সমাজ তাকে অনেক মান্য করি বা তাকে এক ধরনের কি বলে, এক ধরনের সম্মান দেওয়ার চেষ্টা করি, রাইট? আবার কিছু কিছু জিনিস আছে যেগুলো হায়ারার্কির উপর ডিপেন্ড করে। যেমন আমরা আমাদের সমাজে বিভিন্ন গোত্র বা গোষ্ঠী দেখে থাকি, যেমন শেখ বংশ, তারপরে চৌধুরী বংশ, তারপরে তালুকদার বংশ, ইত্যাদি। এই বংশের উপর ডিপেন্ড করেও কিন্তু আমরা মাঝে মধ্যে বিভিন্ন স্ট্যাটাসের উপর ডিভাইড করে থাকি যে ও এই স্ট্যাটাসের লোক, ও এই স্ট্যাটাসের লোক। ঠিক আছে, এ হচ্ছে স্ট্যাটাস। ফোর্থ যে কনসেপ্টটা হলো সেটা হলো ইনস্টিটিউশনস। ইনস্টিটিউশন হচ্ছে কতগুলো প্যাটার্নস অফ অ্যাক্টিভিটি, অর্থাৎ আমাদের সমাজে আমরা বিভিন্ন ধরনের ইনস্টিটিউশন দেখে থাকি। যেমন এডুকেশনাল ইনস্টিটিউশন বা রিলিজিয়াস ইনস্টিটিউশন বা এগ্রিকালচারাল ইনস্টিটিউশন, যত ধরনের ইনস্টিটিউশন আছে সবগুলো কিন্তু এক একটা নিজস্ব অ্যাক্টিভিটি বা তাদের নিজস্ব আলাদা প্যাটার্নস অফ অ্যাক্টিভিটি রয়েছে। তো সেই অ্যাক্টিভিটি অনুযায়ী তারা কিন্তু নিজস্ব কাজ করে থাকে। যেমন রিলিজিয়াস ইনস্টিটিউশন শুধুমাত্র ধর্ম প্রচার করে, এডুকেশনাল ইনস্টিটিউশন শিক্ষা প্রদান করে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তাহলে ফোর্থ কনসেপ্ট ছিল আমাদের ইনস্টিটিউশন। ফিফথ কনসেপ্ট হলো ইনইকুয়ালিটি। সমাজবিজ্ঞান পড়তে গেলে আমাদের এই কনসেপ্টটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট এবং জানা জরুরি। ইনইকুয়ালিটি মানে কি? ইনইকুয়ালিটি মানে হচ্ছে আনইকুয়াল অপরচুনিটিস, এটা একটা বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য হলো ল্যাক অফ ইকুয়াল রাইটস, অর্থাৎ যখন কোনো মানুষ সমাজে সমান অধিকার ভোগ করতে পারবে না, তখন সেটাকে আমরা বলি ইনইকুয়ালিটি। ঠিক আছে, মনে করো আমাদের সমাজে আমরা ধনী গরিবের মাঝে এক ধরনের ইনইকুয়ালিটি দেখতে পাই। যেমন কারো যদি টাকা বেশি থাকে বা কেউ যদি অনেক প্রভাবশালী হয়, তখন রাষ্ট্র বা দেশ বা মানুষ যাই বলো না কেন, ওই যাদের স্ট্যাটাস ভালো তাদেরকে বেশি গণ্য করে বা মান্য করে, তাদেরকে বেশি সুযোগ সুবিধা দেয়। কিন্তু যারা কৃষক বা যারা হতদরিদ্র দৈনিক শ্রমজীবী মানুষ, তাদেরকে কিন্তু সমাজ সেভাবে ট্রিট করে না। যেমন
আমাদের দেশে বাস ড্রাইভার বা কন্ডাক্টর বা রিক্সাওয়ালা বলো, তাদের কিন্তু সমাজে এক ধরনের নিচু স্ট্যাটাসে বিলং করে। তো এই জন্য তারা বিভিন্ন ধরনের ইনইকুয়ালিটির শিকার হয়। মনে করো একজন রিক্সাওয়ালার ছেলে কিন্তু একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে পারে না, কারণ কি, তার টাকা নাই, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে অনেক টাকা লাগে। তো এই জন্য রাষ্ট্র দেখো কিভাবে আমাদেরকে ইনইকুয়ালিটি শিকার করছে, ঠিক আছে। দেন সিক্স যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো স্ট্র্যাটিফিকেশন, ঠিক আছে। স্ট্র্যাটিফিকেশন হলো লেয়ার বা ডিভিশন, অর্থাৎ একটা সমাজে যখন কতগুলো লেয়ার তৈরি হয়, মানুষের মাঝে মানুষের যে লেয়ার তৈরি হয়, ডিভিশন তৈরি হয়, তখন সেটাকে বলা হয় স্ট্র্যাটিফিকেশন। স্ট্র্যাটিফিকেশনটা মূলত ইনইকুয়ালিটির একটা বৈশিষ্ট্য, ঠিক আছে। তো সমাজে আমরা বিভিন্ন ধরনের লেয়ার দেখি বা স্ট্যাটাস দেখি, সেই লেয়ারের উপর ডিপেন্ড করে আমরা সমাজকে বিভিন্ন ভাগে ভাগ করি। ফর এক্সাম্পল, আপার ক্লাস, মিডল ক্লাস অর লোয়ার ক্লাস। আপার ক্লাসে কারা বিলং করে? আমরা মনে করি যে যাদের অনেক টাকা পয়সার মালিক, গাড়ি আছে, বাড়ি আছে, তখন তাদেরকে আমরা বলি আপার ক্লাস। আবার যখন যাদের একদম হতদরিদ্র, কিছু নাই, দিনে আনে দিনে খায়, তাদেরকে আমরা বলি লোয়ার ক্লাস। আর এর মাঝখানে যারা আছে তাদেরকে আমরা বলি মিডল ক্লাস, অর্থাৎ আমরা, ঠিক আছে। সো এগুলো হচ্ছে স্ট্র্যাটিফিকেশনের বৈশিষ্ট্য। 7 নাম্বার যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো রেস। রেস মানে হচ্ছে, এখানে রেস মানে হচ্ছে গোষ্ঠী, ঠিক আছে। এক ধরনের গোষ্ঠীকে বলা হয় রেস। রেস জিনিসটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি কালারের উপর। ফর এক্সাম্পল, উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা। ফর এক্সাম্পল, যারা আফ্রিকাতে বাস করে তাদেরকে আমরা বলি ব্ল্যাক পিপল। আবার যারা ইউরোপ আমেরিকাতে বাস করে তাদেরকে আমরা বলি হোয়াইট পিপল। আবার যারা এই দক্ষিণ এশিয়ায় বাস করে তাদেরকে আমরা বলি ব্রাউন পিপল। তো এই যে কালারের উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন ধরনের গোষ্ঠী বা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দেখা যায়, সেটাকে বলা হয় রেস, ঠিক আছে। আর 8 নাম্বার যে কনসেপ্টটা হলো সেটা হলো এথনিসিটি। এথনিসিটি মূলত ডিপেন্ড করে কালচারের উপর, অর্থাৎ একটা দেশের বিভিন্ন ধরনের এথনিক গ্রুপ থাকতে পারে। ফর এক্সাম্পল, এথনিক গ্রুপ হচ্ছে তারাই যাদের নিজস্ব একটা কালচার আছে এবং নিজস্ব কতগুলো প্র্যাকটিস তারা করে থাকে, ঠিক আছে। মনে করো আমাদের দেশে তোমরা জানো যে বিভিন্ন ধরনের উপজাতি দেখতে পাওয়া যায়, যেমন চাকমা, মারমা, গারো। তো এই উপজাতিগুলো হলো মূলত এথনিক গ্রুপ, ঠিক আছে। তো এদেরকে বলা হয় এথনিক গ্রুপ বা এই কনসেপ্টটা বলা হয় এথনিসিটি। লাস্ট যেই কনসেপ্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো মোবিলিটি। মোবিলিটি মানে হচ্ছে, এর শাব্দিক অর্থ হলো শিফট বা ট্রান্সফার, অর্থাৎ এক স্থান থেকে এক স্থানে যখন যায় তখন সেটাকে বলা হয় মোবিলিটি, ঠিক আছে। এখন সোশ্যাল মোবিলিটি আবার একটু ভিন্ন জিনিস, সেটা হলো যখন মানুষের স্ট্যাটাস চেঞ্জ হয় তখন সেটাকে বলা হয় সোশ্যাল মোবিলিটি। অর্থাৎ মনে করো কেউ যদি এক সময় কি বলে, মনে করো তোমরা এখন স্টুডেন্ট থেকে তোমরা এক সময় চাকরিজীবী হবা, ঠিক আছে। তাহলে তোমাদের এক ধরনের স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেল, তখন সেটাকে বলা হচ্ছে মোবিলিটি। আচ্ছা, দেন মোবিলিটির পরে আরও যে কয়েকটা কনসেপ্ট আছে, একটা হলো গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশন কি আসলে? গ্লোবালাইজেশন হলো এমন একটি প্রসেস যার মাধ্যমে পুরো বিশ্বটাকে কানেক্টিভিটির মধ্যে বা কানেক্টিভিটির আওতায় নিয়ে আসা হয়। এখন গ্লোবালাইজেশন প্রসেসে কি হয় বেসিক্যালি, তোমরা এখানে একটা ডেফিনেশন আছে দেখতে পাচ্ছ যে গ্লোবালাইজেশন ইজ এ প্রসেস অফ ইন্টারন্যাশনাল ইন্টিগ্রেশন অ্যারাইজিং ফ্রম দ্য ইন্টারচেঞ্জ অফ ওয়ার্ল্ড ভিউজ, প্রোডাক্টস, আইডিয়াস অ্যান্ড কালচার। মানে হচ্ছে গ্লোবালাইজেশনের মাধ্যমে একটা ইন্টারন্যাশনাল ইন্টিগ্রেশন তৈরি হয়। এখন ইন্টারন্যাশনাল ইন্টিগ্রেশন কিভাবে হয়? ইন্টারন্যাশনাল ইন্টিগ্রেশন মানে হচ্ছে আন্তর্জাতিকভাবে একটা সমন্বয় করা হয়। তো আন্তর্জাতিক সমন্বয়টা কোন কোন ক্ষেত্রে করা হয়? যে
কিভাবে করা হয়? ইন্টারচেঞ্জের মাধ্যমে। কিসের ইন্টারচেঞ্জ? ওয়ার্ল্ড ভিউজ, প্রোডাক্টস, আইডিয়াস অ্যান্ড কালচার। অর্থাৎ বিশ্বের যেই পার্সপেক্টিভ মানে আইডিওলজি, তারপরে চিন্তা ভাবনা, তারপরে পণ্য, সংস্কৃতি, এগুলো যখন মানুষ আন্তর্জাতিকভাবে বিনিময়ের মাধ্যমে একটা সমন্বয়ের মধ্যে নিয়ে আসা হয়, তখন সেটাকে বলা হয় গ্লোবালাইজেশন। তো গ্লোবালাইজেশনে যেই জিনিসটা করা হয় মূলত সেটা হলো অ্যাডভান্স ইন ট্রান্সপোর্টেশন, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হয়। দেন টেলিকমিউনিকেশন, অর্থাৎ আমরা যেই মোবাইল প্রযুক্তির মাধ্যমে কথাবার্তা বলি বা ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করি, এগুলোর অ্যাডভান্সমেন্ট করা হয়। দেন হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ অবকাঠামোগত উন্নয়ন করা হয়, যেমন রাস্তাঘাট নির্মাণ করা হয়, তারপরে বিভিন্ন ধরনের সড়ক পথ, তারপরে বিমানপথ, রেলপথ, এই সবগুলো ইনফ্রাস্ট্রাকচার, বিল্ডিংস, এগুলো কী করা হয়? আরও বেশি উন্নয়ন সাধিত করা হয়। দেন আরও আছে যে আমরা যেটা একটু আগে বললাম যে ইনক্লুডিং দ্য রাইজ অফ ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধি করা হয়। তাহলে গ্লোবালাইজেশন প্রসেসে আমরা দেখতে পাই যে আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক যেই চিন্তাভাবনা, আন্তর্জাতিক যে পণ্য, আন্তর্জাতিক যে ধারণা, ক্রিয়েটিভিটি, তারপরে কালচার, সংস্কৃতি, এই সবগুলো যখন পুরো বিশ্বের সবার সাথে ইন্টারচেঞ্জ করা হয় এবং ইন্টারচেঞ্জের মাধ্যমে একটা সমন্বিত প্রচেষ্টা করা হয়, সেই প্রচেষ্টাকে বলা হয় মূলত গ্লোবালাইজেশন। তো গ্লোবালাইজেশনে আমরা আরও দেখতে পেলাম যে ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামো, বিল্ডিং, রেলপথ, সড়কপথ, ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা সব কিছু উন্নয়ন করা হয় এবং সেই উন্নয়নের মাধ্যমে পৃথিবীটাকে একটা কানেকটিভ বা একটা হাতের মুঠোয় নিয়ে আসা হয়। তো গ্লোবালাইজেশন অ্যাসপেক্টে আরেকটা জিনিস আছে, আরেকটা কনসেপ্ট আছে, সেটা হলো গ্লোবাল ভিলেজ। গ্লোবাল ভিলেজ বলা হয় এমন একটি ভিলেজকে, অর্থাৎ পুরো বিশ্বটাকে গ্রাম হিসাবে ধারণা করা হয়। তো এই গ্লোবাল ভিলেজ, এই ধারণাটা দিয়েছিলেন মূলত মার্শাল ম্যাকলুহান। তিনি বলেছেন যে এই প্রযুক্তিগত উন্নয়ন, তারপরে টেলিকমিউনিকেশন, ট্রান্সপোর্টেশন, এই সবগুলোর উন্নয়নের মাধ্যমে আমাদের পৃথিবীটা একটা হাতের মুঠোয় চলে এসেছে, যার ফলে আমরা খুব সহজে এক স্থান থেকে অন্য জায়গায় যেতে পারি, এক স্থান থেকে অন্য স্থানে অবস্থিত মানুষের সাথে কথা বলতে পারি। এগুলো হয়েছে মূলত এই গ্লোবালাইজেশনের কারণে। দেন আমরা যে কনসেপ্টটি পড়ব সেটি হলো আরবানাইজেশন। আরবানাইজেশন আমরা আগেও বলেছিলাম। তো আরবানাইজেশন হচ্ছে এমন একটি প্রসেস যেখানে কি হয়, গ্রোথ অফ টাউনস ইন হিউম্যান নাম্বারস, অর্থাৎ মানুষের সংখ্যা বৃদ্ধি পায় শহরগুলোতে, অর্থাৎ মানুষ শহর গড়ে তোলে, বিভিন্ন অঞ্চলে শহর গড়ে তোলে এবং সেই শহরে মানুষের বসবাস বৃদ্ধি পায় এবং মানুষের বসবাসের সাথে সাথে কি হয়, একই জায়গায় বা শহরে আমরা দেখতে পাই স্কুল, কলেজ, হসপিটাল সব কিছু একটা জায়গায় সমন্বিতভাবে গড়ে ওঠে। তো এটাই হচ্ছে মূলত আরবানাইজেশন। কিন্তু আরবানাইজেশনের আরও কিছু নেগেটিভ ইম্প্যাক্ট আছে। ফর এক্সাম্পল স্লাম, অর্থাৎ যেখানে শহর হবে সেইখানেই এক ধরনের বস্তি গড়ে ওঠে। তো বস্তিতে আরও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, যে ল্যাক অফ স্যানিটেশনের ব্যবস্থা থাকে না, পোভার্টি বৃদ্ধি পায়, ইলিটারেসি বৃদ্ধি পায়, অর্থাৎ শিক্ষার হার কমে যায়। দেন হচ্ছে আনএমপ্লয়মেন্ট বেড়ে যায়, মানুষের মধ্যে বেকারত্ব বেড়ে যায়। দেন হচ্ছে ক্রাইমের প্রবণতা দেখা দেয়, মানুষের মধ্যে অনেক ধরনের অপরাধ করার প্রবণতা দেখা দেয়। আরও ইম্প্যাক্ট হলো গ্লোবাল ওয়ার্মিং হয়, এয়ার পলিউশন হয়, ওয়াটার পলিউশন হয়, ইত্যাদি বিভিন্ন ধরনের পলিউশন কিন্তু এই শহর বা নগরকে ঘিরেই গড়ে ওঠে। লাস্টলি আমরা যেই কনসেপ্টটি আলোচনা করব সেটা হলো সোশ্যালাইজেশন। সোশ্যালাইজেশন সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করব। তো এখন সোশ্যালাইজেশন বলতে কি বোঝায় সেটা হলো যে সোশ্যালাইজেশনকে যদি আমরা সহজ ভাষায় বলতে চাই তাহলে সোশ্যালাইজেশনকে বলা হবে যে ইট ইজ এ প্রসেস অফ মেন্টাল কনস্ট্রাকশন, অর্থাৎ
আমাদের চিন্তা ভাবনা, আমাদের ধ্যান ধারণা যেভাবে কনস্ট্রাক্ট করা হয় সেটার প্রসেসই হচ্ছে সোশ্যালাইজেশন। তাহলে সোশ্যালাইজেশনে দেখতে পাচ্ছ যে it is a process by which individuals acquire knowledge, language, skills ইত্যাদি and norms। অর্থাৎ সমাজে মানুষ যখন নলেজ, ল্যাঙ্গুয়েজ, স্কিল এগুলো অ্যাকোয়ার করতে পারে যে প্রসেসের মাধ্যমে, সেটাই হচ্ছে সোশ্যালাইজেশন। তাহলে এই ছিল আজকের ক্লাস।